আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলায় অনুষ্ঠানের আরও এক নতুন পর্বে। শ্রোতা বন্ধু, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে জেলায় জেলায় অনুষ্ঠান এমনই এক অনুষ্ঠান, যে অনুষ্ঠান রাজ্যের ৮টি জেলাকে নিয়ে তৈরি হয়। বিভিন্ন জেলার বিভিন্ন ঘটনা, বিভিন্ন দিন আমরা তুলে ধরি আপনাদের মাঝে। আজও তার ব্যতিক্রম হবে না। শ্রোতা বন্ধু, আধ্যাত্মিকতা এই বিষয়টি সম্পর্কে কম বেশি আমরা প্রত্যেকেই জানি। জীবনযাপনের ধরন, শরীর, মন, আবেগ, শক্তি এর বিশেষ পরিচর্যা, আলাদা কিছু একটা প্রস্ফুটিত হবার নাম আধ্যাত্মিকতা। এমনটা বললে বোধহয় ভুল কিছু হবে না। আধ্যাত্মিকতাকে সাধারণত একজন ব্যক্তির জীবনের চূড়ান্ত বা পবিত্র অর্থ এবং উদ্দেশ্য সংজ্ঞায়িত করা যেতেই পারে। অন্যভাবে বললে বলা যায় আত্মা হতে আগত ধর্ম বিষয়ক বা পরম ব্রহ্ম বিষয়ক, যিনি প্রকৃতভাবে আধ্যাত্মিক সচেতনতায় উচ্চতায় পৌঁছেছেন। আধ্যাত্মিকতার অর্থ আত্মাকে চিনতে পারা, জীবনবোধকে জাগ্রত করা। যার আত্মা জাগ্রত তিনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা প্রদীপ থেকে যেমন জ্বলে ওঠে অসংখ্য প্রদীপ, তেমনি আধ্যাত্মিক চেতনা সম্পন্ন ব্যক্তির কাছ থেকে দেশ দশ উপকৃত হন নানানভাবে। তা বললেও অত্যুক্তি হবে না। শ্রোতাবন্ধু, প্রথমেই চলুন আমাদের ৫৯ জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের পাঠানো একটি প্রতিবেদন আমরা শুনি। ৫৯ জেলা সদর কৈলাসহরের তিলকপুর এলাকার আধ্যাত্মিকতার এক উজ্জ্বল নক্ষত্র হলেন পণ্ডিত চন্দ্রকান্ত সিংহ। বয়স প্রায় ৭৫ বছর। জপ, তপ, ধ্যান, যজ্ঞের মাধ্যমে তিনি নিত্যদিন অতিবাহিত করছেন। প্রচুর শিষ্য তার। শিষ্যদের কাছে তিনি অঙ্কুট বাবা নামেই পরিচিত। ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি সোসাইটির আজীবন সদস্য তিনি। বাংলা, ইংরাজি, হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী, ভোজপুরি, অহমিয়া ও সংস্কৃত প্রভৃতি ভাষায় অগাধ জ্ঞানের অধিকারী তিনি। ধর্মীয় সংস্থা হিসাবে গায়ত্রী কুঞ্জ এবং শিক্ষালয় হিসাবে ৫৯ একাডেমির প্রতিষ্ঠাতা তিনি। অনলাইনেও তিনি ধর্মীয় শাস্ত্রীয় আলোচনা করে থাকেন প্রতিনিয়ত। সামাজিক মাধ্যমে ছড়াধর্মী লেখালেখি করেন তিনি, যার সংখ্যা ১২,৬০,০০০-এরও বেশি। কৈলাসহরের প্রত্নভূমি ৫৯ শৈবতীর্থ সম্পর্কে গবেষণা করেছেন তিনি। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তিনি। ত্রিপুরা সরকার তাকে ইতিপূর্বে বিদ্যাসাগর স্মৃতি পুরস্কারে ভূষিত করেছেন। পণ্ডিত প্রবর চন্দ্রকান্ত সিংহ মনে প্রাণে বিশ্বাস করেন যে আধ্যাত্মিকতার মাধ্যমে জীবনের চরম বিকাশ লাভ সম্ভব। তিনি বলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির চরম পরিণতি, এটা অদ্ভুত দেহ, যে দেহ বাকি যে ৮৪ লক্ষ যোনি বলে আমরা কল্পনা করেছি অথবা বায়োলজি যাকে দেখেছে তার মধ্যে কোনো মিল নেই। এটা অদ্ভুত দেহ। এই কারণে তাকে বলা হয়েছে আধ্যাত্মিক প্রাণী। আর আজকে যেখানে আমরা চিন্তায় রয়েছি, জগতের সবার একটা প্রশ্ন বারবার, আধ্যাত্মিকতা কি? আধ্যাত্ম দিয়ে কি জীবনের আনন্দ সম্ভব অথবা মুক্তি সম্ভব? মানুষ প্রায় বলে যে মুখ্য মুক্তি, এই জীবন থেকে মুক্তি চিরতরে আনন্দ লুকে যাওয়ার যে পথ, এটা সত্যি সম্ভব। আমাদের আত্মসত্তাকে যদি আমরা উপরে তুলতে পারি, এটার জন্য বলা হয়েছে যে সত্যিকারের যে পথ সেটা হচ্ছে সনাতন, মানে শাশ্বত। এখানে বলা হয়েছে অহিংসা পরম ধর্ম, এস ধর্ম সনাতন। আমাদের ৬ রিপু রয়েছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ৬টা রিপুকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তবেই সেটা সনাতন। ৫৯ জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ। এবারে শুনুন আকাশবাণীর সিপাহীজলা জেলার প্রতিনিধি অভিজিৎ বর্ধনের পাঠানো একটি প্রতিবেদন।
2015 সালে সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার কমলাসাগর সীমান্ত এলাকায় মাতা কসেবেশ্বরী কালী মন্দির সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে চালু হয়েছিল কমলাসাগর তারাপুর আন্তর্জাতিক সীমান্ত হাট। দুদেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের আরও উন্নতি, সীমান্তের দুদিকে থাকা মানুষের আর্থসামাজিক মান উন্নয়ন, আন্তর্জাতিক চোরাচালান রোধ ইত্যাদি বিষয়কে সামনে রেখেই চালু হয়েছে এই সীমান্ত হাটটি। দুদেশের 50 জন করে মোট 100 জন ব্যবসায়ী এই সীমান্ত হাটে তাদের নিজ নিজ দেশের পণ্য সামগ্রী বিক্রি করে আসছিল। দুদেশের প্রয়োজনীয় পণ্য সামগ্রী সহজলভ্য হওয়ায় প্রতি সপ্তাহের রবিবাসরীয় এই হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি মিলন মেলার রূপ পেয়ে আসছিল। কিন্তু হঠাৎই বিশ্বব্যাপী করোনা অতিমারির কারণে বন্ধ হয়ে পড়েছিল এই আন্তর্জাতিক সীমান্ত হাট। বেশ কয়েকবার দ্বিপাক্ষিক বৈঠকের পরও বিভিন্ন কারণে সেই হাট আর চালু হচ্ছিল না। চলতি মাসের 2 তারিখ ফের দুদেশের সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির বৈঠক হয় এই আন্তর্জাতিক সীমান্ত হাটে। নেতৃত্বে ছিলেন ত্রিপুরার সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক সুব্রত মজুমদার ও বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলাশাসক জেসমিন সুলতানা। বৈঠক শেষে সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন, চলতি মাসের 29 তারিখ পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে এই সীমান্ত হাটটি। কমলাসাগর বাংলাদেশের তরফে তারাপুর, সেটা আমাদের একটা রিওপেনের ব্যাপারে, সেটা দীর্ঘদিন বন্ধ। আমাদের লাস্ট আমাদের 2023 জুন মাসে আমাদের একটা মিটিং হয়েছিল রিওপেনের ব্যাপারে। তারপর বিভিন্ন কারণে সেটা হয়তো আজকে আমরা আলোচনা করেছি কবে রিওপেন করা যায়, সেটা আবার কবে থেকে চালু করা যায়। ডেট আমরা আপাতত একটা টেন্টেটিভ ডেট আমরা করেছি, সেটা হলো 29 জুলাই আমরা মোটামুটি টেন্টেটিভ আমরা ঠিক করেছি। সেটা আমাদের অথরিটিকে আমরা কমিউনিকেট করব, করার পরে আপনার অ্যাপ্রুভাল আমাদের ডিসিশনটা হবে। তো আমরা মোটামুটি আলোচনা ক্রমে, এখানে ম্যাডাম আছেন, উনিও বলবেন কিছু। তারপরে আমাদের মোটামুটি আলোচনা যেটা হয়েছে সেটা আমরা কমিউনিকেট করবো অথরিটিকে। আপনাদের আমরা যদি সিদ্ধান্ত পেয়ে যাই তাহলে আমাদের 29 জুলাই সেটা সোমবার, সেটা আমাদের রিওপেন ইনঅগুরেশন ডেট হবে। ভারতের তরফ থেকে আবেদন রাখা হয়েছে হাটে যেন বাংলাদেশের ব্যবসায়ীরা কাঁচা মাছও বিক্রি করেন। বিষয়টি নিয়ে তার দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা শাসক। আমাদের পরিদর্শন হয়েছে, সেখানে আমাদের কাছে মাছের কথা বলা হয়েছে, কাঁচা মাছ। তো আমরা আশাবাদী যে এর আগে যেহেতু আমাদের শুটকি যেটা ড্রাই ফিশ ছিল, তার পাশাপাশি আমরা কাঁচা মাছও এখানে যারা বিক্রি করবেন তারা বেশ সাড়া পাবেন বলে আমরা আশা করছি। আমাদের এখানে যেই ফেন্স, সীমান্ত যেই তার, কাটা তার, সেখানে বেশ কিছু ত্রুটি রয়েছে। আমরা এই কাজগুলো করব, আর আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ ছোটখাটো কিছু কাজ আছে, এগুলো আমাদের করতে হবে বর্ডার হাট চালু করার আগে। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন সীমান্ত হাটটির অনুমতিপ্রাপ্ত দুদেশের ব্যবসায়ীরা। তাই কমলাসাগর তারাপুর সীমান্ত হাট পুনরায় চালু হওয়ার খবরে খুশি দুদেশের উল্লেখিত ব্যবসায়ীরা। সিপাহীজলা জেলা থেকে আমি অভিজিৎ বর্ধন, আকাশবাণী, আগরতলা। উদ্যম ইচ্ছাশক্তি থাকলে সফলতা আসবেই। যতই বাধা জীবনে থাকুক না কেন, যে কোনো প্রতিবন্ধকতাকে হার মানাতে বাধ্য। পরিবেশ পরিস্থিতি যতই জটিল হোক না কেন, প্রতিভার জাদু স্পর্শে তা হয়ে ওঠে সহজ, সরল ও কল্যাণের অনুকূলে। তাই যুগে যুগে প্রতিভাধর ব্যক্তিরা যেমন মানব সভ্যতা বিকাশে অবদান রেখেছেন, তেমনি তারা লাভ করেছেন অপরিসীম সম্মান। আজকের প্রতিবেদনে এবারে আমরা তুলে ধরব এমনই এক প্রতিভার সাফল্যের গল্প, যা তুলে ধরছেন আমাদের গোমতী জেলার প্রতিনিধি শ্যাম সুন্দর দত্ত। নিজের ক্ষমতার সীমানাকে অতিক্রম করতে পারে কজন? কেউ কেউ তো পারে অবশ্যই। তখনই লড়াইয়ের নতুন গল্প লেখা হয়। মনোবিজ্ঞানীদের মতে মানব জীবনের পূর্ণাঙ্গ সাফল্যের চাবিকাঠি হলো প্রতিভার মধ্য দিয়ে বিদ্যমান। বিশ্বে যা কিছু মানব কল্যাণের সৃষ্টি হয়েছে তার পেছনে কাজ করেছে প্রতিভাবানদের অবদান। পরিবেশ পরিস্থিতি যতই জটিল হোক না কেন, প্রতিভার জাদুর স্পর্শে তা হয়ে ওঠে সহজ, সরল ও কল্যাণের অনুকূলে। তাই যুগে যুগে প্রতিভাধর ব্যক্তিরা যেমন মানব সভ্যতার বিকাশে অবদান রেখেছেন, তেমনি তারা লাভ করেছেন অপরিসীম সম্মান। প্রতিভা হলো এমন এক অসাধারণ শক্তি যা অলৌকিক দান বলে বিবেচিত হয়ে থাকে। প্রচলিত একটি কথা আছে, যত্ন ছাড়া রত্ন মেলে না। তাই প্রতিভা যতটুকুই থাকুক না কেন, তার যত্ন নিতে হবে। যত্ন না করলে প্রতিভার বিকাশ ঘটে না। অনেক প্রতিভা যত্নের অভাবে বিকশিত হতে পারে না এবং অকালে লোকচক্ষুর অগোচরে ঝরে যায়।
সামান্য পরিচর্যার অভাবে বনের ফুলের মতোই মর্যাদাহীন জীবন যাপন করতে হয়। প্রতিভার প্রয়োজনীয় যত্ন বা লালন করতে পারলে তার সুফল পাওয়া কঠিন কিছুই নয়। এরকম একজন সফল প্রতিবন্ধী হলো রাজ্যের, বিশেষ করে গোমতী জেলার গর্ব মনীষা সাহা। বয়স 24 বছর। 16 বছর বয়সী বাবা মধুসূদন সাহা প্রয়াত হয়েছেন। মনীষা জন্ম থেকে 75% প্রতিবন্ধী বা শারীরিকভাবে সক্ষম বা দিব্যাঙ্গন। মা সুলেখা সাহা ও বাবা দুজনের কোলেই বড় হয়ে পরে হুইল চেয়ারে চলাচল করে পড়াশোনা সহ নানান ভাবে নিজেকে যুক্ত করে রেখেছে। ছবি আঁকা, নানান বিষয়ে লেখালেখি, বিজ্ঞান বিষয়ে চর্চা, জাতীয় স্তরে পুরস্কার অর্জন সবই তার দখলে ছিল। উদয়পুর রমেশ স্কুলে 12 বছর পড়াশোনা শেষে উদয়পুর কলেজে গণিত বিষয়ে অনার্স নিয়ে পাশ করে মনীষা। এরপর ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মাধ্যমে পঞ্চায়েত দপ্তরের সদ্য এক্সিকিউটিভ অফিসার পদে সরকারি চাকরির অফার পেয়েছে মনীষা। এই চাকরির মধ্য দিয়ে রাজ্যের জনগণের সেবায় নিজেকে যুক্ত করার জন্য প্রস্তুতি নিয়েছে মনীষা। দপ্তর পোস্টিং দিলেই তার নতুন জীবন শুরু হবে। তার এই সাফল্যের খবরে গোটা মন্দির নগরী সহ রাজ্যবাসী আপ্লুত। তবে সে আরো উচ্চ পদে সরকারি চাকরি করতে আগ্রহী। যদিও সে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করে বিজ্ঞানী হতে চেয়েছিল, কিন্তু তার কলেজের পরিকাঠামোগত সমস্যার কারণে তার স্বপ্ন পূরণ হয়নি। তার জীবন যুদ্ধের করুণ কাহিনী বলতে গিয়ে মনীষা জানায়, নমস্কার সুধী শ্রোতাগণ, আমি উদয়পুর থেকে বলছি মনীষা সাহা। আসলে শুধুমাত্র নামটা বললে আমার পরিচয়টা পুরো সম্পূর্ণ হয় না। এক্ষেত্রে একটু বলতে হয় কেন আজকে আমি কথা বলছি। কেননা সবারই জন্মসূত্রে কিছু না কিছু পরিচয় থাকে, শুধুমাত্র মা বাবার নামটা। আমার তার সঙ্গে আরো একটি পরিচয় জুড়ে গিয়েছিল। সেই পরিচয়টি হচ্ছে সরকারি হিসেব মতে আমি 75% বিভিন্নভাবে সক্ষম। আমার সমস্যাটা মূলত ডাক্তারি ভাষায় ছিল লোকোমোটর অ্যাকন্ড্রোপ্লাসিয়া ডোয়ার্ফিং। যারা ডাক্তারি ভাবে আছেন ওনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার ব্যাপারটা। তো সেক্ষেত্রে আজকে আমি কেন কথা বলছি, আসলে সম্প্রতি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন দ্বারা নিয়োজিত কম্বাইন্ড পরীক্ষায় আমি পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার পদে নির্বাচিত হয়েছি। খুব শীঘ্রই হয়তো বা আমার জয়েনিংও শুরু হবে চাকরি জীবনে। আসলে প্রত্যেকটা মানুষেরই তো সফলতার পেছনে একটা গল্প থাকে, তো আমারও কিছু না কিছু গল্প, সেই গল্পটাই আজকে শোনাতে। আমি যখন একেবারে ছোটবেলায় থাকতে থেকেই আমার মা বাবা আমাকে, আমার বাবা স্বর্গীয় মধুসূদন সাহা, মা সুলেখা সাহা, ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমার একটু একটু করে বেড়ে ওঠাটা শুরু হয়েছে। আমি যখন ক্লাস 2-তে পড়তাম তখন থেকে আমি আর্ট শিখতে ভর্তি হই। চিত্রকলা আমার ভীষণ ভালো লাগার জায়গা। আসলে শিল্প সংস্কৃতি আমাকে এক্সট্রা অক্সিজেন যোগায় সবসময়। আমি শুধুমাত্র নিজের ভালো লাগার জন্যই শিল্প সংস্কৃতি নিয়ে চর্চা করতাম, কিন্তু তার সঙ্গে সঙ্গে ওই শিল্প থেকে আমি কিছু সাফল্যও পেই। বর্তমানে আমার ঝুলিতে 4টি জাতীয় পুরস্কার রয়েছে। তার মধ্যে অন্যতম 2010 সালে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট থেকে বেস্ট ক্রিয়েটিভ চাইল্ড হিসেবে তখনকার রাষ্ট্রপতি মহামান্য প্রতিভা দেবী সিং পাতিল নিজের হাতে আমাকে পুরস্কৃত করেছিলেন দিল্লির বিজ্ঞান ভবন। সেটি আমার জীবনের অতি সোনালী। এছাড়াও আমি মহকুমা বা রাজ্য স্তরে নিয়মিতভাবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়, আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। সাফল্যে কিছু পুরস্কারও রয়েছে। তাছাড়া আমি নিয়মিতভাবে আমাদের উদয়পুর থেকে প্রকাশিত একটি ম্যাগাজিন চাঁদের পাহাড়ে নিয়মিতভাবে লেখালেখি করতাম, এখনো করি। এখনো যদি আমার যারা জানেন আমি লেখালেখি করতাম, তাদের যদি বিভিন্ন ম্যাগাজিনে আমি লিখি, এখনো লেখা পাঠাই। তাছাড়া এর মধ্যে আরো একটি অর্জন আমার ছিল। গত বছর 2023 সালে 108তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে নাগপুরে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ত্রিপুরা থেকে ওমেন পার্সোনালিটি হিসেবে 4 জন নিজেদের বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন। সেখানে আমিও সেই সুযোগটি পেয়েছিলাম। নোবেল লরিয়েট ম্যাডাম আদা ইউনাথের সামনে আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি। এছাড়া আরেকটু বলতে চাই, আমি সিসিআরটি থেকে দুবার স্কলারশিপ পেয়েছিলাম আর্টে। বর্তমানেও একটি স্কলারশিপ আমি পাচ্ছি ফোক আর্টের উপর। বর্তমানে আমি কাজ করছি। আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগের জন্য গোমতী জেলা থেকে আমি শ্যামসুন্দর দত্ত। শ্রোতা বন্ধু, আজকের মতো জেলায় জেলায় অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে আপনাদের জন্য অন্য কোনো জেলার অন্য কোনো ঘটনা বা তথ্য তুলে ধরব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। নমস্কার।